একটি দেশের ঋণযোগ্যতা ও সামগ্রিক অর্থনীতি মজবুত করে দেশের স্বর্ণের মজুদ, যদিও সেক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। সঠিক যেই ঋণ রয়েছে, রাজস্ব ব্যবস্থাপনা ও নীতিগত ইস্যুর প্রভাবে এগুতে পারছে না এই জুয়েলারি শিল্প। অর্থনীতিবিদরা মনে করেন এই চোরাচালান বন্ধে স্বর্ণের নিতে হবে যথাযথ পদক্ষেপ সরকারকেই, তাহলেই তৈরি পোশাক খাতের মতো জুয়েলারি শিল্প হবে সম্ভাবনাময় একটি খাত। বাকিটা জানাচ্ছেন সিউল আহমেদ। পৃথিবীতে অন্যান্য মৌলের তুলনায় স্বর্ণের পরিমাণ খুবই কম। সে কারণে অর্থনীতিতে স্বর্ণের কৌশলগত গুরুত্ব রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বর্ণের মজুদ। 18 শতক থেকে মূল্যবান এ ধাতু রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণের নির্ভরযোগ্য উৎস হিসাবে ব্যবহৃত হচ্ছে। 1970-এর দশকে আনুষ্ঠানিকভাবে গোল্ড স্ট্যান্ডার্ড পরিত্যক্ত হয়, তবুও অনেক দেশ এখনও স্বর্ণের মজুদ বাড়িয়ে চলছে। এদিকে ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের রিজার্ভেরও চাহিদা বাড়ছে। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো সম্পদ সংরক্ষণের জন্য স্বর্ণকে অগ্রাধিকার দিচ্ছে। এছাড়াও একটি দেশের ঋণযোগ্যতা ও সামগ্রিক অর্থনৈতিক অবস্থানকে সংহত করতে স্বর্ণের মজুদ সহায়ক ভূমিকা পালন করে। বিপুল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ স্বর্ণ রপ্তানি বা মজুদে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পিছিয়ে আছে। দেশে স্বর্ণের বাজারের আকার প্রায় 3 লাখ কোটি টাকা। স্বর্ণ ব্যবসার সাথে যারা জড়িত তাদের মতে 2030 সালের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ স্বর্ণের বাজার প্রায় 12% বৃদ্ধি পাবে। তবে টেকসই প্রবৃদ্ধির জন্য দরকার সঠিক রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা। এদিকে বর্তমানে সোনার অলংকার বিক্রির ক্ষেত্রে ভ্যাটের হার 5%, সেটিকে পরিবর্তন করে 3% নামিয়ে আনা দরকার বলে মনে করেন স্বর্ণ ব্যবসায়ীরা। রাজস্ব কেমনে বাড়বে সেই প্রপোজালগুলি আমরা বাজেটের আগে দিই, কিন্তু ওনারা সেগুলিকে তেমন একটা নজরে আনে না। সাধারণত কাস্টমাররা এত বেশি ভ্যাট দিয়ে অভ্যস্ত না, এমনি গোল্ডের দাম বেশি, তারপরে হলো এই ভ্যাটের জন্য, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে 3% ভ্যাট। তো 3% ভ্যাট যদি এত দামে গয়না ইজিভাবে ইন্ডিয়াতে অনেকে চলে যায়, আমাদের এখানে যদি কমিয়ে দিত 3%, তাহলে এইখানে অনেককে বোঝানো যাইতো কাস্টমারদেরকে, তারাও বিদেশমুখী হইতো না। এদিকে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির মতে ভারতের সাথে বাংলাদেশের স্বর্ণের দাম ভরি প্রতি পার্থক্য অনেক টাকা। কোনো কোনো ক্ষেত্রে এই পার্থক্য 10,000 টাকারও বেশি। দেশের স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট এবং বাজুস নির্ধারিত গহনার ন্যূনতম মজুরি 6% যুক্ত হয়। সব মিলে এক ভরি স্বর্ণের অলংকার কিনতে বাংলাদেশে মোট 1,29,819 টাকা লাগছে। অন্যদিকে ভারতে এক ভরি স্বর্ণের ক্ষেত্রে 3% হারে ভ্যাট এবং মজুরি দিয়ে এক ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগছে প্রায় 1,19,259 টাকা। ইম্পোর্টের ক্ষেত্রে হচ্ছে আপনার 5% ভ্যাট, AIT 5%, 2,000 টাকা পার 11.664 গ্রামে ট্যাক্স, প্লাস লজিস্টিক একটা কস্ট আছে 1.5% সামথিং লাইক দ্যাট। এগুলো হিসাব করলে 13 থেকে 14% আমাদের ট্যাক্স পড়ে যাচ্ছে গোল্ড ইম্পোর্ট করতে গিয়ে। আপনি 4,000 টাকা দিয়ে যে ব্যাগেজুলের আন্ডারে আপনি প্রোডাক্টটা নিয়ে আসতে পারতেছেন, সেই প্রোডাক্টটা যদি একজন ইম্পোর্টার 13.5 বা 14% ট্যাক্স দিয়ে আনে, তাহলে কোনটা সেল হবে, কোনটা সহজলভ্য? গভর্নমেন্টকে এই জায়গাটা হাত দিতে হবে। 2018 সালে স্বর্ণ নীতিমালা অনুমোদন দেওয়া হলেও 2021 সালের অক্টোবরে তা সংশোধন করা হয়। স্বর্ণালংকার বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট হার পরিবর্তনের দাবি ব্যবসায়ীদের। তাহলে তৈরি পোশাক শিল্পের মতো জুয়েলারি শিল্প একটি অন্যতম সম্ভাবনাময় খাত হয়ে উঠবে বলে মনে করেন স্বর্ণ ব্যবসায়ীরা। আমি যদি আজকে এলসি ওপেন করি, সেই প্রোডাক্টটা আমার হাতে পাইতে মিনিমাম 15 থেকে 20 ওয়ার্কিং ডেজ লাগতেছে। গোল্ডের প্রাইসটা মিনিটে ওঠানামা করে, তো সেখানে আমি ইম্পোর্ট করে 15 দিন পরে আমার এইটার মূল্য কি আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই রিস্কে যাওয়ার চাইতে আমি যদি খোলা বাজারে আমি পাইয়ে যাই, তা আমি কেন এত হ্যাসেলে যাব? যার কারণে আমাদের যারা ইম্পোর্টার আমরা হতাশাগ্রস্ত। এনবিআর ভ্যাট আর ট্যাক্সের এটা যত স্পেসিফিক হবে এবং ক্লিয়ার হবে, এইটা চেঞ্জ করলে আমার মনে হয় বা জুয়েলারি বা সেক্টর ডেভেলপ হয়ে যাবে। পার্শ্ববর্তী রাষ্ট্রে গেলে আরও কম পাই, আমার গাড়ি ভাড়া কম, রেটও কম, একটু রেট কম থাকে, আমি কেন এত দাম দিয়ে নিব? তখন আমরা মনে করি যে 15-16 হাজার টাকা ব্যাটটা একটু কমলে আমরা কাস্টমারটাও পাবো, আমাদেরও কাস্টমার আমাদের রাজস্বটা দিবে, আমরাও পর্যাপ্ত পরিমাণ রাজস্বটা সরকারকে দিতে পারবো। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই প্রথম স্বর্ণ পরিশোধনাগার শিল্প স্থাপন করতে যাচ্ছে। এতে করে মেড ইন বাংলাদেশ সংবলিত স্বর্ণের বার রপ্তানির সুযোগ তৈরি হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক এই সদস্যের মতে স্বর্ণ থেকে রাজস্ব আয় বাড়াতে আমদানি প্রক্রিয়া সহজ করতে হবে, একই সাথে কমাতে হবে শুল্ক। প্রকৃতপক্ষে ব্যাগেজ রুলের আওতায় যেগুলো আসে সেগুলোতে মার্কেটে ইফেক্ট খুব বেশি থাকে তা না। মার্কেটে ইফেক্ট থাকে আসলে যেটা চলাচলের মাধ্যমে আসে, আনডিক্লেয়ার্ড যেটা আসে, সেটার ইফেক্টই বেশি। আর এখানে তারপরেও সংশোধনের আমার মনে হয় সুযোগ রয়ে গেছে। সেটা হচ্ছে যেমন একসময় 200 গ্রাম ছিল, পরে 150 গ্রাম করা হলো, এখন 100 গ্রাম করা হলো। হয়তো এনবিআর গ্র্যাজুয়ালি এটা হয়তো কমিয়ে ফেলবে, কমিয়ে ফেলাই ভালো আমার কাছে মনে হয় জিনিসটা। স্বর্ণের যে একই আইটেম 12 পিস পর্যন্ত আনা যাবে, 12 পিস আসলে কমার্শিয়াল কোয়ান্টিটি হয়ে যায়। আমি মনে করি এই সংখ্যাটা কমিয়ে আনা দরকার, যে একই আইটেম 3-4 পিস, হাইয়েস্ট 6 পিস পর্যন্ত হতে পারে। দেশের অন্যতম রপ্তানি খাত হিসেবে গড়ে উঠতে জুয়েলারি শিল্পের সক্ষমতা তৈরি হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে সরকারকে সবার আগে স্বর্ণ চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। এটা পুরোপুরি এখন একটা ইনফর্মাল সাপ্লাই চেনে দাঁড়িয়ে আছে এবং এখানে মানে ইললিগ্যাল ট্রানজ্যাকশানগুলো সবচেয়ে বেশি। এরকম একটা সাপ্লাই চেনের মাধ্যমে আপনি কোনোদিনই একটি বলিষ্ঠ, এটা রপ্তানিমুখী দূরে থাক, অভ্যন্তরীণ সাপ্লাই চেনই আপনি গড়ে তুলতে পারবেন না। সেটা স্বর্ণ হোক, স্বর্ণের জুয়েলারি হোক, সে কোনোটাই সম্ভব না। সুতরাং বাজুসের উচিত হবে সরকারের সহযোগিতা নিয়ে সমস্ত ধরনের আমদানি রপ্তানিগুলো এগুলো যাতে ফর্মালাইজড হয়, কোনো ধরনের ইললিগ্যাল ট্রানজ্যাকশানে যাতে তাদের সদস্যরা উৎসাহিত না হন, সেই জায়গাগুলোর দিকে প্রথমত নজর দেওয়া। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য মতে গত 1 বছরে যদি বৈধ পথে স্বর্ণ আমদানি করা হতো তাহলে বাংলাদেশ ব্যাংকে $22 বিলিয়ন রিজার্ভ জমা পড়ত। এ থেকে সরকার রাজস্ব পেত প্রায় 10,000 কোটি টাকা। বিপুল সম্ভাবনা থাকার পরও শুধুমাত্র যথাযথ পদক্ষেপের অভাবে বিশ্বের স্বর্ণালংকার রপ্তানিকারক দেশের তালিকায় নেই বাংলাদেশ। তবে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের নাম। অন্যদিকে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 73,000 কোটি টাকার স্বর্ণ পাচার হচ্ছে। যদি এই পাচার রোধ করা যেত তাহলে বিশ্বে বাংলাদেশের যে জুয়েলারি পণ্য রপ্তানি রয়েছে সেটি অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করত। কারণ বাংলাদেশে যে জুয়েলারি কারিগর রয়েছে তাদের প্রশংসায় পঞ্চমুখ পুরো বিশ্ব। সিউল আহমেদ, এখন, ঢাকা।